সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে আমার সাথে আছে আমার বন্ধু চন্দন। আজকে বিখ্যাত বড় ম্যাচ, যে বড় ম্যাচের কথা ভেবে সমগ্র বাংলা দুভাগে ভাগ হয়ে যায়, বাঙালি দুভাগে ভাগ হয়ে যায়। আমার জার্সি থেকে বুঝতে পারছেন আমি মাচা, আর এই জার্সি থেকে বুঝতে পারছেন লোটা। এই মাচা লোটা বলুন বা বাঙাল ঘটি বলুন, আজকের জন্য কিন্তু পুরো দুভাগে ভাগ হয়ে যায়। তা আজকে আমরা বড় ম্যাচ নিয়ে কিছু আলোচনা করব একদম সংক্ষেপে। অনেকের একটা ভুল ধারণা আছে যে ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল মোহনবাগান ক্লাবের বিরোধিতা করে। সেটা কিন্তু নয়, বিরোধিতার জায়গাটা অন্য জায়গা থেকে এসছে, সেটা আমার বন্ধু চন্দন বলবে। অ্যাকচুয়ালি বিরোধিতার জায়গাটা এসছে মোহনবাগানের সঙ্গে জোড়াবাগানের একটা ম্যাচ ছিল। সেই ম্যাচে ডিফেন্ডার শৈলেশ বসুকে খেলাতে রিকোয়েস্ট করেছিলেন সুরেশচন্দ্র চৌধুরী। তা যখন সুরেশচন্দ্র চৌধুরী রিকোয়েস্টটা রাখেনি, খেলালো না, তখন সুরেশচন্দ্র চৌধুরী ওই ইস্টবেঙ্গল ক্লাবটা করেন। সেটা ছিল 1 আগস্ট মনে হয় না, 1 আগস্ট 1920 সালে এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়, ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা হয়। এবং তারপরে ক্রমে ক্রমে পারফরমেন্সের নিরিখে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তখন মোহনবাগান ক্লাব একটা বলা যায় সমান পর্যায়ে চলে আসে। এবং পরবর্তীকালে দেশ ভাগের পর যখন ওই পার থেকে মানে এখন যেটা বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান ছিল, সেই সময় মানুষ চলে আসতে বাধ্য হয় দেশভাগের ফলে। এবং সেই সর্বহারা মানুষরা তখন তাদের প্রতিবাদে ভাষা হিসাবে ইস্টবেঙ্গলকে বেছে নেয়। এবং যেহেতু ইস্টবেঙ্গলকে সেই সময় এই মানে এই পোর্শনের মানুষরা বেছে নেয়, তখন স্বাভাবিকভাবে বাকি পোর্শন যারা পশ্চিমবঙ্গে আগে থেকে রয়েছিল তারা চলে আসে মোহনবাগানের দিকে। এবং ক্রমে ক্রমে এই বিভাজনটা হয়। এবং এই বিভাজনটা হওয়ার পরে একটা ঐতিহাসিক ব্যাপার সৃষ্টি হয়। সেটা হচ্ছে দুটো ক্লাবই এখন 100 বছরের উপরে এশিয়ার সবথেকে কঠিন ডার্বি ম্যাচ যদি বলা হয়, সেটা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল। ঠিক আছে, আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়তো সেই পর্যায়ে সফলতা এখন সর্বভারতীয় পর্যায়ে অনেকটা কমে গেছে। সেই যে একটা দাপট ছিল 80 দশক 90 দশক অবধি, সেই জিনিসটা তো নেই। কিন্তু এখনও ভারতবর্ষে এমন কোনো টুর্নামেন্ট নেই যেখানে লোকে চায় না যে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলুক। মোহনবাগান ইস্টবেঙ্গল না খেললে কিন্তু সেই জিনিসটা সার্থকতা পায় না। তো এই যে প্রথম এখন অবধি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি টোটাল সব মিলিয়ে কিন্তু 395টা ম্যাচ টোটাল খেলা হয়েছে, 395টা ম্যাচ খেলা হয়েছে। আর যদি কম্পিটিটিভ ম্যাচ বলি তাহলে খেলা হয়েছে 370টা। তো আজকে যেটা হবে, তাহলে যদি মানে সব মিলিয়ে বলি তাহলে 396th বড় ম্যাচ হতে চলেছে। আর যদি কম্পিটিটিভ ম্যাচ বলি তাহলে হচ্ছে 371 এই ম্যাচটা আজকে হতে চলেছে। তো এর মধ্যে ইস্টবেঙ্গল কতটা জিতেছে চন্দন বলবে। আর একটা মধ্যখানে বলিনি, সে তো বলছি, কিন্তু সিদ্ধার্থ বললো ঠিকই আছে ওপার বাংলা এপার বাংলা। কিন্তু আমি এও দেখেছি যে এমন অনেক ইস্টবেঙ্গল লোক, মানে বাঙাল যাদেরকে বলি, মানে হয়তো বাঙাল মানে ইস্টবেঙ্গল ওপার বাংলার লোক, তাদেরকে মোহনবাগানের সমর্থক দেখেছি হতে। আবার এমন মোহনবাগান মানে এখানকার লোক যাকে বলি আমরা ঘটি, তাদেরও দেখেছি ইস্টবেঙ্গলের সমর্থক হতে। এখন চন্দনের সাপোর্ট আমি বলে দিই, বাবলুদা কিন্তু বাঙাল। এরকম মোহনবাগানের ঘরের ছেলে বাবলুদা বাঙাল, চুনি গোস্বামী কিন্তু বাঙাল, মোহনবাগানের ঘরের ছেলে। কিন্তু এরা কোনোদিন মোহনবাগান, আচ্ছা আরও বড় তাদের ওপরেও আর একজন যিনি আছেন গোস্টপাল কিন্তু বাঙাল। কিন্তু উনি বলেছিলেন যে আমি যেন এই ক্লাবেই থ্রু দিয়ে আমার মানে যে শেষ যাত্রাটা যেন হয় সেটা যায়। ক্লাবের প্রতি উনি এমনই ছিলেন, উনি কোনোদিন 1 টাকাও নেননি মোহনবাগানে খেলার জন্য। যাই হোক, এবার পরিসংখ্যানে আসা যাক। এটা হচ্ছে মোহনবাগান যে আজকে যদি ধরি টোটাল 395 আর কম্পিটিটিভ হলো 370, তাহলে আজকে হচ্ছে 396th ম্যাচ বড় ম্যাচ। আর কম্পিটিটিভ ধরলে 371, এই 371তম, এটা হচ্ছে 371তম ম্যাচ। এর মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে, ইস্টবেঙ্গল জিতেছে আপনার 141টা ম্যাচ, 141টা পরিসংখ্যান বলছে আমাদের। মোহনবাগান জিতেছে 128টা, মানে এই 395-এর মধ্যে। আর যদি 370 ধরি তাহলে সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল জিতেছে 136টা,
আর মোহনবাগান জিতেছে 118, 18, আর ড্র মনে হয় 126টা, ড্র হয়েছে 116, 116, ড্র হয়েছে 116টা। 116টা ম্যাচ ড্র তো হয়েছে। প্রথম যে সাক্ষাৎকারটা হয়েছিল সেটা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলে একদম প্রথম যে ফার্স্ট ম্যাচ খেলা হয়েছিল, তাতে কোচবিহার কাপে মোহনবাগান 3-0 গোলে জিতেছিল। আর যদি লেটেস্ট ধরি সুপার কাপে, সেটা কিন্তু 3-1 গোলে ইস্টবেঙ্গল জিতেছে। ইস্ট বেঙ্গল জিতেছিল, যদি আমাদের 7টা প্লেয়ার ছিল না। আজকে কিন্তু আছে, আজকে দেখ কি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তো মাঠেই হবে, খেলা হবে। আর এশিয়ান কাপে মানে মোহনবাগান ইস্টবেঙ্গল এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল একবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এক টোটাল পরিসংখ্যান, দুটো ক্লাবের টোটাল পরিসংখ্যান দিয়ে দিচ্ছি। আসিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ সেটা ইস্টবেঙ্গল একবার জিতেছে, মোহনবাগান জেতেনি। ইন্ডিয়ান সুপার লিগ মোহনবাগান একবার জিতেছে, ইস্টবেঙ্গল জেতেনি। আচ্ছা, ন্যাশনাল ফুটবল লিগ 3-3, মানে মোহনবাগান 3বার জিতেছে, ইস্টবেঙ্গল 3বার জিতেছে। আই লিগ মোহনবাগান 2বার, ইস্টবেঙ্গল জিততে পারেনি। ফেডারেশন কাপ, ন্যাশনাল লিগ, ন্যাশনাল ফুটবল লিগটা মনে হয় মোহনবাগান 5বার এখানে দেখাচ্ছে, আর ইস্টবেঙ্গল 3বার। হ্যাঁ ওটা জুড়ে বললাম। আচ্ছা, যে ন্যাশনাল যখন লিগ ছিল তখন মোহনবাগান 3বার, ইস্টবেঙ্গল 3বার। ওটা আই লিগ হওয়ার পরে মোহনবাগান 2বার, ইস্টবেঙ্গল জিততে পারেনি। ফেডারেশন কাপ মোহনবাগান 14বার, আর ইস্টবেঙ্গল 9বার। ডুরান্ড কাপ মোহনবাগান 17বার, ইস্টবেঙ্গল 16বার। ইন্ডিয়ান সুপার কাপ মোহনবাগান 2বার, ইস্টবেঙ্গল 3বার। কলকাতা ফুটবল লিগ মোহনবাগান 30বার জিতেছে, ইস্টবেঙ্গল 39বার জিতেছে, 39। হ্যাঁ। আইএফএ শিল্ড মোহনবাগান 22বার জিতেছে, ইস্টবেঙ্গল 29বার জিতেছে। রোবার্টস কাপ মোহনবাগান 14বার, ইস্টবেঙ্গল 10বার। আর টোটাল সব মিলিয়ে মোহনবাগানের ট্রফি এসছে 105টা, আর ইস্টবেঙ্গল সেখানে 110টা। এই হচ্ছে ধারে কাছে চলে যাচ্ছে, মানে খুবই এখন কম্পিটিশনটা মানে একদম নেক টু নেক হচ্ছে। অনেক আছে, এখন বলছি না। পল্টুদাসের সময় সবাই জানে কলকাতা মাঠে কি হতো, সেইগুলো আর ধরছি না। সেগুলো তো খেলাধুলার জায়গাতেই থাকবে, সেই জিনিসটা আমরা বলছি বারবার। যে এখনও যখন খেলতে নামি, চন্দন আমাকে ফাউল করে, আমি চন্দনকে ফাউল করি। খেলার মধ্যে ফোন করে যখন মোহনবাগান যেতে, আমি ওকে আওয়াজ দিই পিছনে, ও দেয়। খেলার 90 মিনিটে একদম ছাড়াছাড়ি নেই, কোনো ব্যাপার নেই। কিন্তু যখন বেরিয়ে আসবো তখন কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। খেলার যে রাগ, দুঃখ, আনন্দ সব কিছু খেলার মাঠে রেখে বেরোতে হবে। যখনই স্টেডিয়াম থেকে বেরিয়ে আসবো তখন কিন্তু চন্দন আমার এখন যেমন প্রিয় বন্ধু সেরকম। এবং কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা মাঠের মধ্যে না ঘটে, এই জিনিসটা আমাদের আবেদন, অনুরোধ যে আপনারা অপ্রীতিকর ঘটনা এইরকম ঘটাবেন না। অনেক সময় দেখি মোহনবাগান সাপোর্টাররা এক ইস্টবেঙ্গল সাপোর্টারের জার্সি ছিঁড়ে নিয়েছিল, পরে অবশ্য তার বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলো। কিন্তু এটা অপ্রীতিকর ঘটনা, এটা কাম্য নয়, এটা আমরা চাই না এরকম কিছু হোক। এবং এই জায়গাটা আমাদের সবাইকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমরা ইডেনের ঘটনাও জানি। হ্যাঁ হ্যাঁ, অনেক দুঃখজনক ঘটনা, সেটা ছিল 16ই আগস্ট। আর যাতে কোনো দিন এরকম না হয়, ভবিষ্যতেও যাতে না হয়, বা আজকের দিনেও যেন না হয়, এটা আমাদের ইস্টবেঙ্গল খেলা হিসেবে উপভোগ করুন, আনন্দ করুন, মজা করুন, সব ঠিক আছে। সেটা যেন কারোর ক্ষতি হিসেবে ক্ষতি না হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আর যেমন এই যখন এই উড়িষ্যার লাস্ট যে ম্যাচটা হলো, তখন একটা ছবি এসেছিলো, দেখছিলাম যে ট্রেনের মেঝের ওপর মোহনবাগান ফ্ল্যাগ ফেলে দিয়ে ওটাকে পাড়ানো হচ্ছে। এটা খুবই, এগুলো ঠিক না। হ্যাঁ, এটা যদি করেও থাকে কেউ, আমার জানা নেই, কি আমি দেখিও না এখন, মানে একটু দূরে আছি আমি খেলা থেকে সব। কিন্তু এগুলো কখনো, প্রতিটা ক্লাব পতাকে সম্মান জানানোটাই আসল আমাদের কর্তব্য। আমি যেমন ফুটবলার হিসেবে একসময় ফুটবল খেলেছি, হয়তো অনেক বড়, কিন্তু ফুটবলটাকে ভালোবাসতাম। আমার প্রিয় ফুটবলার ছিল সুব্রত ভট্টাচার্য, বাবলুদা, মনোরঞ্জন ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য তো ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্লেয়ার, তাও আমার ফুটবল প্লেয়ার ছিল, মানে প্রিয় ছিল। আমি যেমন ব্রাজিলের সমর্থক, আবার মারাদোনাকেও ভালোবাসি খুব। এ তো হতেই পারে, খেলাটাকে উপভোগ করতে হবে। যার যার জার্সি তার কাছে খুব প্রিয়, তো সেইটা দয়া করে তার অসম্মান করবেন না। এটা মানে হচ্ছে আমরা তাহলে, যারা একটা বলে না কথা যে স্পোর্টসম্যান স্পিরিট, কেন বলে যে স্পোর্টসম্যানরা সবথেকে বেশি জেন্টলম্যান হয়। আমরা যারা খেলা দেখতে যাই, এই ব্যাপারটাও আমাদের মাথায় রাখা উচিত যে যার যার ফ্ল্যাগ, যার যার জার্সি তার কাছে একদম মায়ের মতো, তার ফ্যামিলির মতো। সেই জিনিসটাকে নিয়ে টানা হাজরা ছেঁড়া, এগুলো কিন্তু ঠিক না। আপনারা পাড়া যারা যারা সিনিয়র আছেন
তারা যদি দেখেন টিভিতে বা কোথাও কোনো মিডিয়াতে যে আপনার পাড়ার ছেলে এরম করছে, তাদের কিন্তু বকুন, কারণ সিনিয়রদেরই কাজ তাদেরকে বকা ঝকা বোঝানো এই জিনিসটা ঠিক না। আর হচ্ছে আরেকটা আবেদন, এই যে 100 বছরের আমাদের মাঠের মধ্যে শত্রুতা, মাঠের বাইরে কোনো শত্রুতা নেই, মাঠের মধ্যে এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটা আরও 100 বছর চলুক। এই যে 396তম ম্যাচ আজ হতে চলেছে, এটা আমরা চাই চলুক, হাজারখানা ম্যাচ হোক। এবং তার জন্য কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু মাঠমুখী করতে হবে এবং আপনাদেরকেই নিয়ে যেতে হবে। তা নাহলে কিন্তু হবে না, তাকে মাঠ চেনাতে হবে, মাঠকে ভালোবাসাতে হবে। আমরা মাঠ থেকে সরে আসছি বলেই এত রকম আজে বাজে ঘটনা সমাজে আমরা দেখছি চলছে। খেলোয়াড় যদি নাও হতে পারে, খেলাকে অন্তত ভালোবাসতে শেখান এবং যতদূর সম্ভব ছেলেমেয়েকে বলুন মোবাইল থেকে সরে গিয়ে মাঠে যাক, মাঠে গিয়ে খেলুক, পড়ুক ধরুক খেলুক, এই জিনিসটা কিন্তু যেন একদম হয়। আজকে তাহলে আমরা মাঠে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, মাঠে দেখা হচ্ছে আজকে, কিন্তু আজকে দেবো গ্যালারি আলাদা দুজনের। আজকে আমাদের ফুল টিম আছে, আজকে কিন্তু হবে যাবো, একদম যাচ্ছি একসঙ্গে। আমরা জিতে ফিরবো, মানসিক দিক দিয়ে আমরা দুজনেই জিতে ফিরবো, ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই জিতে ফিরবো। কিন্তু আমরা পরিসংখ্যানটা, কেউ হয়তো 2 গোলে জিতলো, কেউ হয়তো 2 গোলে হারলো, এটা আমরা হতে পারি। কিন্তু আবারও বলছি, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, প্লিজ সবাই এটা লক্ষ্য রাখবে। আর একটা জাস্ট আমার এক্ষুনি মনে পড়লো, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই যে লাল হলুদ রঙটা দেখছেন, এটা বলা হয় ঘাম রক্ত, কিন্তু কেন কিভাবে হয়েছিল বলছি। এই যে সুরেশচন্দ্র চৌধুরী, যিনি জোড়াবাগান ক্লাব থেকে বেরিয়ে এসে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যখন মিটিংয়ে ছেড়ে বেরিয়ে আসছেন, জোড়াবাগান ক্লাবের যেই বাড়িতে মিটিং হতো সেখান থেকে যখন ছেড়ে বেরিয়ে আসছেন, বেরোবার মুখে ওই বাড়িতেই একটা রাধাকৃষ্ণের ছবি রাখা ছিল, আর তার পায়ের তলায় কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। উনি ওখানে দাঁড়িয়ে প্রণাম করে বলেছিলেন, আমার জার্সির রং এইটা হবে, লাল হলুদ। ও জানতিস না? না, আমি এত ইনফরমেশন জানে না কিছু, সমৃদ্ধ ইনফরমেশন। এইটাই আমাদের সবার কাছে অনুরোধ, আপনারা মারামারি বা কোনো অপ্রীতিকর ঘটনা থেকে নিজেদেরকে রয়ে রাখুন। আজকে ম্যাচ ভালোভাবে শেষ হোক। জয় মোহনবাগান, জয় ইস্টবেঙ্গল। নমস্কার, নমস্কার। থ্যাংক ইউ।